নমস্কার বন্ধুরা, আবারও ফিজিক্সের একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। তো আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে শব্দ। ঠিক আছে, শব্দ থেকে বেশ কিছু এমসিকিউ নিয়ে এসেছি, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ঠিক আছে, যারা নতুন আছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো দেখি বেশি কথা না বাড়িয়ে শুরু করি। শব্দ, প্রথম প্রশ্ন কি বলছে দেখি। 1 নম্বর প্রশ্ন বলছে, চাঁদে শব্দ শোনা যায় না কেন? অপশান বলছে চাঁদে কোনো শব্দ নেই, অপশান বি চাঁদে জল নেই, অপশান সি চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই এবং মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না, অপশান ডি যারা চাঁদে যায় তারা বধির হয়ে যায়। বধির মানে যারা শুনতে পায় না। ঠিক আছে, তো চাঁদে শব্দ শোনা যায় না কেন? আমরা পুরোপুরি স্পষ্ট দেখতে পাচ্ছি যে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই এবং শব্দ আমরা জানি কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না, তার জন্য কি চাঁদে শব্দ শোনা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন মাধ্যমে শব্দ ট্রাভেল করতে পারে না বা শব্দ চলাচল করতে পারে না? ইস্পাত, বায়ু, কঠিন, শূন্য। একটু আগে বললাম যে কোনো মাধ্যম ছাড়া শব্দ কি চলাচল করতে পারে না, তাহলে এখানে কোনো মাধ্যম নেই মানে কি শূন্য, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি, মানে শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না। দেখব নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে, শব্দ কোন মাধ্যমে প্রেরণ করা হয়? তো শব্দ কোন মাধ্যমে প্রেরণ করা হয়? অপশান এ বলছে শুধুমাত্র কঠিন, অপশান বি শুধুমাত্র তরল, অপশান সি শুধুমাত্র গ্যাস, অপশান ডি সমস্ত বিকল্প। বলছে যে শব্দ কোন মাধ্যমে প্রেরণ করা হয়, তাহলে শব্দ মাথায় রাখবে কঠিন মাধ্যমেও যায়, তরলেও যায়, গ্যাসীয় মাধ্যমেও যায়। তার মানে কি তিনটে পদ্ধতিতে যায়, তাই তো, তিনটে মাধ্যমেই যায়। তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। তার মানে কি সমস্ত বিকল্প দ্বারা, মানে কঠিন, তরল, গ্যাস সমস্ত মাধ্যমে কি শব্দ প্রেরণ করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে, শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কি দ্বারা? ঠিক আছে, অপশান এ চুল্লি স্কেল দ্বারা, অপশান বি টেসলা থেকে, অপশান সি ডেসিবেল, অপশান ডি হার্টস। ঠিক আছে, এটা হার্টস হবে। তো শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কি দ্বারা? মাথায় রাখবে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় আমাদের ডেসিবেল দ্বারা। ডেসিবেল একটা একক। ঠিক আছে, ডেসিবেল দ্বারা শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে, শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কোনটি যা মানুষ শুনতে পায়? তো 20 হার্জ, 10 হার্জ, 500 হার্জ, 50 হার্জ। তাহলে শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কোনটি যা মানুষ শুনতে পায়? তাহলে আমরা জানি যে শব্দ সবসময় 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকলে মানুষ শুনতে পায় বা আমরা শব্দ শুনতে পাই। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন কোনটা? 20 হার্জ। তার মানে অপশান এ হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যাব। 6 নম্বর প্রশ্ন, মানুষের জন্য শব্দের আনুমানিক পরিসীমা কত? এখনই বললাম যে শব্দের আনুমানিক পরিসীমা কত, এখনই বললাম কি যে 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত আমরা কি শব্দ শুনতে পাই, এই ডেসিবেল পর্যন্ত থাকলে, হার্জ পর্যন্ত থাকলে। তো আমাদের এখানে দেখছি অপশান সিতে আছে, দেখো 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। তাহলে শব্দের আনুমানিক পরিসীমা কত আমরা জানি 20 থেকে 20,000 হার্জ। তাহলে অপশান সি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে, একটি শব্দ তরঙ্গ 140 সেকেন্ডে, ঠিক আছে, 140 সেকেন্ড গতিতে ভ্রমণ করে। এর তরঙ্গ দৈর্ঘ্য 2 সেমি হলে তরঙ্গের কম্পাঙ্ক কত? আচ্ছা, এটা মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড বলছে, একটি শব্দ তরঙ্গ 140 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে এবং এর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেমি হলে তরঙ্গের কম্পাঙ্ক চেয়েছে। অপশান এ 1700 হার্জ, 17,000 হার্জ, 17,700 হার্জ, 1700 হার্জ। আচ্ছা, অপশান এ আর অপশান ডি একই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে এই 140 হবে না, ঠিক আছে, এটা হবে 340। তাহলে একটি শব্দ তরঙ্গ 340 মিটার পার সেকেন্ড আর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিচ্ছে 2 সেমি, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কত? ঠিক আছে, তো আমরা একটা সূত্র জানি কি, যে তরঙ্গের বেগ সমান, আমি লিখে দিচ্ছি, বেগ সমান কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য, এখানে মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে বেগ কত আছে? বেগ আছে 340
কম্পাঙ্ক চেয়েছে সেটাকে এক্স ধরলাম, তরঙ্গ দৈর্ঘ্য আছে 2 সেমি। আবার দেখো প্রথমে মিটার পার সেকেন্ড আছে, তাহলে 2 সেমিকে যদি আমরা মিটারে করি তাহলে কি 100 দ্বারা ভাগ। এবার এখানে ক্যালকুলেশন করছি এক্সের মানটা কি হয়ে যাবে তাহলে 340 ইন্টু 100/2। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে গেল 170। এবারে গুণ করে দেবো 170 ইন্টু 100, তার মানে কত 17,000 হার্জ। যেহেতু আমরা কম্পাঙ্কের একক জানি হার্জ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 17,000। তাহলে সেই তরঙ্গের কম্পাঙ্ক কত হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই সূত্রটা মাথায় রাখবে যে বেগ সমান সমান কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে সমুদ্রের জলে শব্দের গতি কত? অপশান এ 1945 মিটার পার সেকেন্ড, অপশান বি 1531 মিটার পার সেকেন্ড, অপশান সি 1351 মিটার পার সেকেন্ড, অপশান ডি 1498 মিটার পার সেকেন্ড। তাহলে মাথায় রাখবে সমুদ্রের জলে শব্দের গতি সবসময় 1531 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন বলছে তাপমাত্রা বাড়লে শব্দের গতিবেগ মানে কি হয়? ঠিক আছে, অপশান এ অসীম হয়ে যায়, অপশান বি শূন্য হয়ে যায়, অপশান সি হ্রাস পায়, অপশান ডি বৃদ্ধি পায়। তো মাথায় রাখতে হবে যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে শব্দের বেগ সবসময় কী পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে শব্দেরও গতিবেগ হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়বে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমবে। তাহলে আমাদের এখানে যেহেতু বাড়লে বলছে তাহলে শব্দের গতিবেগ কী হয়ে যাবে, বাড়বে মানে বৃদ্ধি পাবে। তাহলে 9 ডি হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলছে শব্দ কিসে দ্রুততম ভ্রমণ করে? বলছে ইস্পাত, বায়ু, জল, কেরোসিন। তাহলে মাথায় রাখবে যে শব্দ এই চারটার মধ্যে সবচেয়ে বেশি দ্রুততম ভ্রমণ করে কি কঠিনে, এর মধ্যে কঠিনের মধ্যে কি আছে ইস্পাত। তাহলে আমাদের অপশান এখানে হয়ে যাবে কি এ ইস্পাত। তাহলে শব্দ কিসে দ্রুততম ভ্রমণ করে, ইস্পাতে দ্রুততম ভ্রমণ করে। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন বলছে 3টি মাধ্যমে শব্দের গতির মানের অধক্রমে সাজান কাঠ, জল এবং বায়ু। অধক্রম মানে কি, যে কমবে। ঠিক আছে, প্রথমে বেশি থাকবে, তারপর আবার একটু কমবে, তারপর আবার একটু কমবে, এভাবে কমতে কমতে যাবে অধক্রম মানে। ঠিক আছে, মানে বড় থেকে ছোট। তাহলে বলছে যে 3টি মাধ্যমে শব্দের গতি সাজান অধক্রমে। বলছে দিয়ে দিয়েছে মাধ্যমগুলো কাঠ, জল এবং বায়ু। তাহলে আমরা সাজাতে যদি যাই তাহলে প্রথমে কাঠ কি একটা কঠিন, কারণ কঠিনে সবচেয়ে বেশি থাকে গতিবেগ। তারপরে কি জল, তার মানে বুঝতে পারছি যে জল মানে কি তরল, তাহলে তরলে তারপরে একটু বেশি থাকে, কম থাকে আর কি কঠিনের থেকে। ঠিক আছে, আচ্ছা জলকে তরল লিখছি এখানে। আচ্ছা বায়ু কি গ্যাসীয়, তার মানে কি তরলের থেকে একটু কম থাকবে কিসে, গ্যাসীয়তে বা গ্যাসে, তাই তো। তাহলে আমাদের যে ক্রমটা হবে সেটা কি কঠিন, তরল, গ্যাস। তো আমাদের অপশান এতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কঠিন, তরল, গ্যাস। তাহলে আমাদের অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার হলে গতিবেগ কত? আবারও সেই সূত্র আমরা জানি যে বেগ সমান কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কম্পাঙ্ক বলে দিয়েছে কত 50 আর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 4। তাহলে আমাদের 4 পাচ্ছে 20 মানে 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগ পেয়ে গেলাম কত 200 মিটার পার সেকেন্ড। তাহলে 12 এ হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে একটি হল ঘরে কোনো শব্দ সৃষ্টি হলে সেই শব্দ হল ঘরের দেওয়াল, ছাদ এবং মেঝে থেকে, ঠিক আছে এটা মেঝে হবে, মেঝে থেকে বারবার প্রতিফলিত হয়। ফলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় এবং অনেকক্ষণ ধরে ওই ঘরের মধ্যে গম গম শব্দ শোনা যায়। একে শব্দের কি বলে? তাহলে একটা হল ঘরে যদি আমরা শব্দ সৃষ্টি করি তাহলে সেখান থেকে সেই ঘরে আমাদের সেই শব্দটা কী হবে, বারবার প্রতিফলিত হবে। ঠিক আছে, তোমরা দেখবে ফাঁকা ঘরের চেষ্টা করে সেই শব্দটা কি বারবার প্রতিফলিত হয়। তাহলে সেই শব্দটাকে কি বলে? ঠিক আছে, বলছে অপশান এ পিচ, অপশান বি অনুরণন, অপশান সি মিউজিক আর অপশান ডি নোট। তাহলে মাথায় রাখবে সেই শব্দটাকে কি বলে, অনুরণন। যে শব্দটা বারবার প্রতিফলিত হয়ে আসে সেটাকে অনুরণন বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন
14 নম্বর প্রশ্ন বলছে স্পষ্ট প্রতিধ্বনি শুনতে শব্দের উৎস থেকে প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? অপশান এ 172 মিটার, অপশান বি 16 মিটার, অপশান সি 344 মিটার, অপশান ডি 34.4 মিটার। তাহলে শব্দের উৎস থেকে প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব সবসময় মাথায় রাখবে কত হতে হবে? 16 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় কত সময়ের জন্য স্থায়ী হয়? ঠিক আছে, 1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.5 সেকেন্ড। তো মাথায় রাখবে শব্দের সংবেদনটা মানুষের মস্তিষ্কে বা আমাদের মস্তিষ্কে সবসময় 1/10 সেকেন্ড স্থায়ী হয়। ঠিক আছে, তাহলে 1/10 মানে কি 0.1। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলছে সোনার। ঠিক আছে, সোনার এর সংক্ষিপ্ত রূপ কি? অপশান এ বলছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, রেঞ্জিং হবে। সাউন্ড অবজারভেশন নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটাও রেঞ্জিং হবে। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেটা কোনোটি নয়। তাহলে সোনারের ফুল ফর্ম মাথায় রাখবে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন সোনারের সাহায্যে নিচের কোনটি পরিমাপ করা যায়? একটু আগে দেখলাম সোনারের ফুল ফর্ম, এবার বলছে কি মাপা যায় সোনারের দ্বারা। বলছে বিমানের দূরত্ব, বনের প্রাণীদের দ্বারা উৎপন্ন শব্দ, বিমানের পিচ, জলের নিচে উপস্থিত বস্তুর দূরত্ব, দিক ও গতি। তাহলে 17 নম্বর প্রশ্নর যে অ্যান্সারটা হবে সোনারের সাহায্যে আমরা কী পরিমাপ করি? মাথায় রাখবে যে জলের নিচে উপস্থিত বস্তুর দূরত্ব, দিক ও গতি আমরা পরিমাপ করি। ঠিক আছে, তাহলে 17 ডি হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের অনুপাত কত? ঠিক আছে, তো হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতরে শব্দের প্রচলন বেগের অনুপাত 1:16, 1:4, 16:1, 4:1। তাহলে মাথায় রাখবে হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের অনুপাত সবসময় 4:1 হবে। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন বলছে শব্দের মাত্রা বেশি হলে শব্দ দূষণ তৈরি হয়। 70 থেকে 75 ডেসিবেল, অপশান বি 80 থেকে 99 ডেসিবেল, অপশান সি 50 থেকে 60 ডেসিবেল, আর অপশান ডি 40 থেকে 65 ডেসিবেল। তাহলে শব্দের মাত্রা যখন যে ডেসিবেলের বেশি হয়ে যাবে তখন শব্দ দূষণ তৈরি হয়। তাহলে মাথায় রাখবে 80 থেকে 99। ঠিক আছে, অপশান বি। চলো শেষ প্রশ্ন বলছে 20 নম্বর প্রশ্ন তোমার বন্ধুর ভয়েস কী দ্বারা স্বীকৃত হতে পারে বা তোমার বন্ধুর ভয়েস কী দ্বারা চেনা যায়? ঠিক আছে, অপশান এ তীব্রতা, অপশান বি বেগ, অপশান সি বিচ্যুতি, অপশান ডি গুণ। তাহলে মাথায় রাখবে তোমার বন্ধুর ভয়েস বা কারো ভয়েস কী দ্বারা স্বীকৃত হয় বা কী দ্বারা চেনা যায়, সেটা গুণ দ্বারা চেনা যায়। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। তো আমরা শব্দ থেকে ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন করে ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।